শুনছো 86.7 তোমার এফএম আর আমি আরজি শ্রীচরণ। আর আজকে তোমাদের জন্য রবীন্দ্র চৌধুরীর তৃতীয় গল্প ভ্রম লিখেছেন সৌরভ মজুমদার। সৌরভ মজুমদার জন্ম 1986 সালে হাবড়ার অশোকনগরে। 2007 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে দেশে বিদেশে পাড়ি জমিয়ে বর্তমানে কলকাতাতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। লেখালেখিতে আগমন 2017 সালে। প্রথম গল্প প্রকাশ হিলসেগুড়ি নামক একটি লিটল ম্যাগাজিনে। তাছাড়া বিভিন্ন পত্র পত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে তিনি লেখালেখি করেন। সম্প্রতি তার লেখা দুটি বই 24/7 পাবলিকেশন ও অরিক বইওয়ালা থেকে প্রকাশ পেয়েছে। দারোগা দেবী প্রসাদ রায় সমগ্র 1 অন্যায়ের গহ্বরে আর শিবুদা সমগ্র চিন্তার ঊর্ধ্বে। লেখকের আরও একটা বই প্রকাশিত হয়েছে বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে, ভয় আবহ, সম্পাদনায় রূপদক্ষ। বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে সম্প্রতি একটি বই প্রকাশ পেয়েছে, অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের লেখা শিলালেখা। সবকটি বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল, অবশ্যই আপনারা চাইলে সেই বইগুলো সংগ্রহ করতে পারেন। আজকে আমাদের সাথে আছে গল্পের জন্য এবং ফি অফ ফেদার্স ইউটিউব চ্যানেল। সবকটি চ্যানেলের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে। অবশ্যই আরো নতুন নতুন গল্প শুনতে তাদের চ্যানেল ভিজিট করুন। আজকের গল্প পাঠে তমালদা, বিভিন্ন চরিত্রে সৌমেনদা, শুভদীপ্তদা, অনিরুদ্ধ, গার্গীদি এবং আমি আরজি শ্রীচরণ। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহনির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজি শ্রীচরণ। তো শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্র চৌধুরীর তৃতীয় অভিযান, সৌরভ মজুমদারের লেখা ভ্রম। জল জমে থাকা রাস্তার উপর দিয়ে খুব সাবধানে হাঁটছিল শৈলেশ। পুরো নাম শৈলেশ লাহিড়ী। বৃষ্টির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটু থামতেই নিজের গন্তব্যের দিকে হাঁটা শুরু করে মধ্যবয়স্ক এই ভদ্রলোক। পেশায় একটি গানের স্কুলের শিক্ষক তিনি। ক্লাসিক্যাল ঘরানার সঙ্গীতে শৈলেশের বেশ নামডাকও আছে। মধ্য কলকাতায় নিজের বাড়ির থেকে গানের স্কুলের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। বিকেলের এই সময়টা শৈলেশ সাধারণত হেঁটেই যায় তার স্কুলে। আজ দেরি হওয়ার জন্য দ্রুত পায়ে রাস্তার বুকে গর্তগুলো পেরিয়ে যাওয়ার চেষ্টা করে শৈলেশ। ঠিক এমন সময় এক সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা লাগতে বেসামাল হয়ে রাস্তার একপাশে পড়ে যায় শৈলেশ। সাইকেল আরোহীও উল্টে পড়ে। তার পিঠের কাগজ বোঝাই বড় ব্যাগটি জমে থাকা জলে পড়ে ক্রমে ভিজতে শুরু করেছে। হায় হায় করে সাইকেল আরোহী উঠে দাঁড়িয়ে ব্যাগটা তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। শৈলেশ নিজের কোমরে হাত রেখে যন্ত্রণায় মুখ বেঁকিয়ে বলে ওঠে, আরে অন্ধ নাকি, এইভাবে কেউ সাইকেল চালায়? সাইকেল আরোহী শৈলেশের কথায় গুরুত্ব না দিয়ে ছড়িয়ে থাকা কাগজগুলো ব্যাগে পুরে সাইকেলের উপর রেখে বলে, কাকু, ভুলটা কিন্তু শুধু আমার নয়, আপনারও আছে। যাই হোক, লাগেনি তো? আমার যা সর্বনাশ হলো, মালিক এই ভেজা কাগজ দেখলে যা গালি দেবে। সকাল থেকে খুন পুলিশের চক্করে মালিকের মেজাজ একেবারে চড়ে আছে। এখন আবার এইসব দেখলে কি বলবে কে জানে। দূর। অপরিচিত ছেলেটির কথা শুনে কিছু সময় চুপ করে থাকে শৈলেশ। বাড়ি বাড়ি ঘুরে পুরনো কাগজ সংগ্রহ করে দিনের শেষে যদি এমন একটি ঘটনা ঘটে তাহলে তা হয় খুব দুর্ভাগ্যের। চাপা স্বরে শৈলেশ বলল, ঠিক আছে ঠিক আছে, তোমার জিনিসগুলো সাবধানে রেখে নাও। আচ্ছা, পুলিশের ব্যাপারে কিছু বললে না? কি হয়েছে দোকানে? ওই পাশের ঝুপড়িতে একটা খুন হয়েছে। আমাদের দোকানে কাজ করে ইকবাল, ওই ঝুপড়ির লাগোয়া আরেকটিতে থাকে। ওকে জিজ্ঞেস করতেই পুলিশ এসেছিল দোকানে। ও বাদিন তো, দেখুন তো রাস্তার অবস্থা। ঠিকভাবে হাঁটা বা সাইকেল চালানো কোনোটাই যায় না। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমি চলি কাকু, দেরি হয়ে যাচ্ছে আমারও আপনারও। আসি তাহলে। সাইকেলে উঠে আপন মেজাজে প্যাডেল করতে করতে এগিয়ে যায় ছেলেটি। শৈলেশ নিজের জামার দিকে তাকিয়ে হতাশ হয়ে পড়ে। মুখ বেঁকিয়ে সে সামনের দিকে এগোতে যাবে, এমন সময় তার নজর পড়ে রাস্তার উপর পড়ে থাকা একটি লাল চৌকো বস্তুর দিকে। কাছে গিয়ে শৈলেশ বুঝতে পারে বস্তুটি আসলে একটি ডায়েরি।
আর সেটির উপর বাংলায় কিছু লেখা। খুব ধীরে ধীরে শৈলেশ উচ্চারণ করতে শুরু করে। রবীন্দ্র চৌধুরীর ডায়েরি। কলিং বেলের ঘণ্টা বাজার শব্দে দরজা খুলে শৈলেশের একমাত্র ছেলে 15 বছরের শ্রেয়ান। নিজের বাবাকে এই সময় দেখে বেশ অবাক হয় সে। তার চোখ পড়ে শৈলেশের খয়েরি রঙের জামার উপরে, আর বিস্ময়ে শ্রেয়ান জিজ্ঞাসা করে, বাবা, এমনটা কিভাবে হলো? চোখের চশমা সোজা করে শৈলেশ উত্তর দেয়, এই রাস্তায় পড়ে গিয়েছিলাম, সেই জন্য আজকে আর স্কুলে গেলাম না। তুই পড়তে বস। এই, তোর মা কি এসেছে? না বাবা, মা এত তাড়াতাড়ি কবে আসে বলো তো? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা বানাচ্ছি। ফ্ল্যাটে ঢুকে ড্রয়িং রুমে টেবিলের উপর লাল মলাটের ডায়েরি এবং নিজের চশমা রেখে শৈলেশ বাথরুমে ঢোকে। শ্রেয়ান দরজা বন্ধ করে টেবিলের উপর বাবার রাখা ডায়েরিটার দিকে চোখ পড়তেই জিজ্ঞাসা করে, বাবা, এই ডায়েরিটা তোমার নাকি? শৈলেশ বলল, এসে বলছি, আগে স্নান করি, সারা গায়ে কেমন করছে। শ্রেয়ান ডায়েরিটা নিজের হাতে তুলে তার উপরে লেখা ডায়েরিটার নাম আপন মনে পড়ে সেটি খোলে। পুরনো হলুদ হয়ে যাওয়া পৃষ্ঠাগুলোতে কোনো লেখাই তার চোখে পড়ে না। শুধু প্রথম দিকের একটিতে লেখা ছিল মৃত্যুর পুনরুত্থান, আর তারপরে আরেকটিতে ছিল সেই সিন। কিন্তু আশ্চর্যভাবে মাঝের সবকটি পৃষ্ঠা খালি। বেশ অনেকগুলো পৃষ্ঠা উল্টানোর পর আরেকটি লেখা দেখতে পায় শ্রেয়ান, সেন শেয়ার। শ্রেয়ান জাপানিজ মাঙ্গার ভক্ত। এর মানে যে যোদ্ধা তা বুঝতে তার খুব কষ্ট হলো না। পরের পৃষ্ঠাগুলোতে অনেক কিছুই লেখা চোখে পড়ল তার। বাংলা ভাষায় লিখেছে ডায়েরির মালিক। আগ্রহবশে ডায়েরি নিয়ে পাশে সোফার উপর বসে পড়ে শ্রেয়ান। লেখাগুলো পড়তে শুরু করে সে। গতবারের অভিজ্ঞতার জন্য আমি সত্যিই দুঃখিত। সত্যি বলতে সবকিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে সে আর আসবে না। আশা করি এখন যে নতুন ব্যক্তি এই ডায়েরিটা পড়ছেন তিনিও জানতে পারবেন না যে আমি কি নিয়ে কথা বলছি। তবে লিখতে যখন বসেছি তখন নতুন বা পুরনো পাঠক যারাই থাকুক, আশা করি আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিলে হতাশ হবেন না। নতুন এবং অলৌকিকতার সাক্ষী কে হতে চায় না বলুন তো? কিরে, কি করছিস ওখানে বসে? তোকে বললাম না পড়তে বসতে? শৈলেশের গলার আওয়াজে হকচকিয়ে ওঠে শ্রেয়ান। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে শৈলেশ এগিয়ে আসে তার ছেলের দিকে। শ্রেয়ান উত্তর দেয়, বাবা, আমি ঠিক সময় মতো পড়ে নেব, তুমি চিন্তা করো না। এই ডায়েরিটা কার বললে না তো? শৈলেশ বলে, ও, ওই ডায়েরিটা রাস্তায় পেলাম। রাস্তায় পেলে আর নিয়ে এলে? কি না কি আছে ভেতরে না জেনেই? কেন রে, কি আছে? ভয়ঙ্কর কিছু? না না, সেরকম কিছু না। আচ্ছা, আমি এটা ধার নিলাম, পড়া হয়ে গেলে ফেরত দিয়ে দেবো। সে না হয় দিস, তোর পড়া হয়ে গেলে বলিস কি গল্প লেখা আছে ভিতরে। কোনোদিনই বই পড়তে ভালো লাগে না, অথচ দেখ ডায়েরিটা দেখেই নিয়ে চলে এলাম। আরে সে তো ভালোই করেছো, আমার তো ভালোই লাগে। ঠিক আছে, আমি পড়ে নিয়ে তোমাকে গল্পটা বলবো। আচ্ছা, চা খাবে তো? দাঁড়াও, আমি করে নিয়ে আসি। শৈলেশ মাথা নেড়ে বলে, হ্যাঁ কর, তোর মা তো আমাদের সাথেই থাকে না। কবে যে শিপ্রার হাতে বানানো চা খেয়েছি মনে নেই। কেন, প্রেম করার সময় মা খাওয়ায়নি? শৈলেশ হেসে বলে, প্রেম কি বাড়িতে দেখা করে করতাম? বাইরে ঘুরে ঘুরে যেখানে যা পেতাম তাই খেতাম। তোর মায়ের জানিস, রাস্তার ধারে মাটির ভাঁড়ে চা খেতে খুব ভালো লাগতো। দুধ চা, সাথে প্রজাপতি বিস্কুট। এখন সেই সব স্মৃতি। তোর মায়ের অফিসের কাজ আগে, সেখান থেকেই সময় বের করতে পারে না। শ্রেয়ান তার বাবার মনের অবস্থা বুঝতে পারে। আসলে ব্যস্ত কর্পোরেট জীবনের শিকার এই 3 জন মানুষের ছোট্ট পরিবারটিও। শ্রেয়ান মেনে নিয়েছে সবকিছুই।
কারণ বর্তমানে জীবন বাঁচিয়ে রাখার খরচ সেই জীবনকে বিক্রি করে তুলতে হয়। শ্রেয়ান বলে, বাবা তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। আর হ্যাঁ, ডায়েরিটাতে একদম হাত দেবে না কিন্তু, ওটা আমার। শৈলেশ হেসে বলে, আরে হ্যাঁ, ঠিক আছে, আমি একটু রেওয়াজে বসি, তোকে ব্যস্ত হতে হবে না, তুই ডায়েরিটা পড়, চা পরে হবে। শ্রেয়ান খুশি হয়ে আবার নিজের জায়গায় বসে পড়ে, হাতে তুলে নেয় ডায়েরিটা। তার আগে মনে মনে আন্দাজ করে নেয় আজ কোন রাগ গাইতে চলেছে তার বাবা। কিছু সময় অপেক্ষার পর শ্রেয়ানের ধারণা মিলে যায়। শৈলেশ গাইতে শুরু করেছে রাগ মারু বিহাগ। তার বাবা বলেছিল এই রাগের জন্ম রাজস্থানে। বহু আগে রাজারা যুদ্ধে পরাস্ত হওয়ার মুহূর্তে তাদের স্ত্রীয়েরা আত্মসমর্পণ করার পরিবর্তে জ্বলন্ত আগুনে আত্মাহুতি দেওয়াকে উচিত বলে মনে করত। সেই সকল বীরাঙ্গনাদের প্রতি উৎসর্গ এই হৃদয়স্পর্শী রাগ। শ্রেয়ানের চোখের কোণে তার অজান্তেই হঠাৎ করে জল জমে। সে যেন তার বাবার মানসিক দ্বন্দ্ব অনুভব করতে পারে। এই রাগ যেন খুব নিখুঁতভাবেই তা ব্যক্ত করে চলেছে শ্রোতার কাছে। মানুষের মনের দুঃখ, তার আনন্দ, সকল বিষয়ের পিছনে পারিপার্শ্বিক আবহাওয়ার প্রভাব যথেষ্ট। আর তার থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। এই বিষয়ে পাঠক হয়তো আমার সঙ্গে একমত। শ্রেয়ান অবাক হয়ে ডায়েরির লেখাগুলো পড়তে থাকে। কথাগুলো শ্রেয়ানের বর্তমান অবস্থার সাথে অদ্ভুতভাবে যেন মিলে যাচ্ছে। বাবা মায়ের মধ্যে ক্রমে বেড়ে ওঠা দূরত্ব একমাত্র চিন্তার বিষয় শ্রেয়ানের। নিজেকেই সে বলে, সত্যি খুব কষ্ট হচ্ছে, কি যে করব বুঝতে পারছি না। আবার শুরু করে ডায়েরি পড়া। এখানে জনবসতির ঘনত্ব অপেক্ষাকৃত বেশি। 2000 মিটার বাসসাধ্যের ভিতরে প্রায় 30,000 মানুষ বাস করে। বেশিরভাগই দিনমজুর, বিভিন্ন কারখানায় কাজ করা শ্রমিক। সব থেকে বেশি খারাপ লাগে এখানকার মানুষের দৈন্য দশা দেখলে। আমার দেখা খুব খারাপ এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। এখানে সাধারণ মানুষ আর পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ। প্রায় 4 দিন আমি ঘরবন্দি ছিলাম। ঘটনার সূত্রপাতের কারণটাও খুব কষ্টকর। কোনো এক পথ দুর্ঘটনায় কিছু বয়স্ক মানুষ প্রাণ হারায়। তবে সব থেকে দুঃখের বিষয় হলো তাদের মৃতদেহ রাস্তার উপরই প্রায় 40 মিনিট পড়েছিল। পুলিশ বা স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। পরে কিছু ডাক্তার স্বেচ্ছায় দেহ পরীক্ষা করে মৃত ঘোষণা করলে স্থানীয় লোকজন প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলে, আর তাদেরকে আটকানোর জন্য পুলিশ নামে রাস্তায়, আর যার ফলে সৃষ্টি হয় দাঙ্গা। অনেক সাধারণ মানুষ, পুলিশকর্মী আহত হয়, অনেকে গ্রেফতার হয়। কেউ ভাবতেও পারেনি জাপানে এমন ঘটনা ঘটতে পারে। মিডিয়াও অনেক ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে সরকার তাদের এই শহরের সম্মান অক্ষত রাখার কথা চিন্তা করে কামাগাসাকির নাম পরিবর্তন করে রাখে আইরিন চিকু। যদিও লোকে প্রথম নামটি নিয়েই চলতে বেশি পছন্দ করে, কিন্তু সত্যি কথা বললে জাপানে এমন গরিব শহর আমার আগে চোখে পড়েনি। প্রকৃতির শোভাও যেন মানুষের দুর্দশার সাথে তাল মিলিয়ে পাল্টেছে। আমি ওখানে ওসাকা উপসাগরের পাশে অফিসের একটি কোয়ার্টারে থাকি। এটি মূল শহর থেকে একটু বাইরে। কোয়ার্টার থেকে আমার অফিসের দূরত্ব 1 কিলোমিটার। আমার অফিসের নাম ওকুনান এনগেজ ফার্ম কোরট লিমিটেড। জাপানে কিছু বছর থাকার কারণে আমি এখন এখানকার ভাষাতে বেশ ভালোই কথা বলতে পারি। এখানকার লোকেরা আমাকে রবি বলে ডাকে। দিনে 10 ঘন্টা কাজ, তারপর বাড়ি ফিরে বই পড়া, ডায়েরি লেখা এইসব করেই আমার সময় কেটে যায়। বাড়ির কথা মনে পড়লে সাগর পাড়ে গিয়ে সময় কাটাই। দূরে ভাসতে থাকা জাহাজগুলোর দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে বসে থাকি। রাতের দিকে জাহাজের টিম টিম করে জ্বলতে থাকা আলোগুলো দেখতে বেশ রহস্যময় লাগে। ভাবতে ভাবতে কখন যে এক অলীক জগতে পাড়ি জমিয়ে বসি খেয়ালও থাকে না।
শত শত উজ্জ্বল আলো যেন ধূসর ছায়াপথে ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে। সেই আলো খুব সজীব, তারা যেন একে অপরের সাথে কথা বলে। কিভাবে যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। ভালোই লাগতো আমার, নেশা না করেও স্বপ্নের দুনিয়াতে বিচরণ করে চলেছি। রাত 8টার মধ্যে এই অঞ্চল খুব ফাঁকা হয়ে যায়। রাস্তার নিয়ন আলোয় উজ্জ্বল হয়ে থাকে কিছু অঞ্চল। মাঝে মাঝে হঠাৎ কোনো দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে যায় রাস্তার পাশের শুকনো পাতা। সেই সব কিছুর মাঝে আমার দৃষ্টি স্থির হয়ে থাকে দূরের জাহাজগুলোর দিকে। হলুদ আলোগুলো বিন্দু আকারে ছড়িয়ে আছে জলের ওপরে। তবে সময়ের সাথে সত্যিই সেই আলোর সংখ্যাও ক্রমে বেড়ে উঠেছে। প্রথমে কল্পনা ভেবে ভুল হলেও বাস্তবে ফিরে আসতে খুব বেশি সময় লাগে না। ধীরে ধীরে বুঝতে পারি এগুলো কোনো সাধারণ আলো নয়। হাওয়ার মধ্যেও মৃদু একটা শব্দ কানে আসে। পাতলা শীতের মতন কোনো অজানা সুর সাগরের ঢেউয়ের সাথে ভেসে আসছে আমার দিকে। আলোগুলো যেন সেই সুরের তালে দুলে চলেছে ক্রমাগত। বিষয়টি উপভোগ্য হলেও বেশি সময়ের জন্য তা সহ্য করা যায় না। আমি নিজের ঘরে ফিরে আসি। সেই রাতের পরে খুব একটা সাগর পাড়ে না গেলেও নিজের ঘর থেকে স্পষ্ট দেখতে পেতাম আলোগুলোকে। নির্দিষ্ট লয়ে তারা যেন দুলে চলেছে কোনো এক অজানা সুরের মূর্ছনায়। এতখানি পড়ার পরে শ্রেয়ানকে থামতে হয়। তার বাবা এখনও রেওয়াজ করছে। ডায়েরিটা বন্ধ করে পাশে টেবিলের উপর রেখে দুহাত দিয়ে নিজের মুখ চেপে সে বলল, জাপানে এই অদ্ভুত এই আলোগুলোকে বলে অনিবি। অতৃপ্ত আত্মারা এইভাবেই ঘুরে বেড়ায়। কি ভয়ঙ্কর। সেই সময় ফ্ল্যাটের কলিং বেলের আওয়াজে সোজা হয়ে বসে শ্রেয়ান। ঘড়িতে সময়টা একবার দেখে নেয় সে। 8:30। উঠে দরজা খুলতে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে সে। বাইরে কেউ নেই। শ্রেয়ান একবার বাইরে সিঁড়ির কাছে এসে নিচের দিকে দেখার চেষ্টা করল। এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। তবে এই ফ্লোরে শুধুমাত্র শ্রেয়ানরাই থাকে, বাকি দুটো খালি পড়ে আছে। 2 মালিকই বাইরে থাকে, মাঝে মধ্যে তাদের ফ্ল্যাটে এসে ঘুরে যায়। শ্রেয়ান মুখ দিয়ে বিরক্তি মাখানো একটা আওয়াজ করে, আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে। শৈলেশও ইতিমধ্যে তার রেওয়াজ শেষ করে ড্রয়িং রুমে এসে বসেছে। শ্রেয়ানকে সে জিজ্ঞাসা করে, কে এসেছিল শ্রেয়ান? কেউ না বাবা, চা খাবে? শৈলেশ শরীরটাকে সোফায় এলিয়ে দিয়ে বলে, তুই বস, আমি চা বানাচ্ছি। সাথে চিকেন নাগেট চলবে তো? শ্রেয়ান হেসে বলে, চলবে মানে? দৌড়বে। রাত 11:30। হঠাৎ ঘুম থেকে উঠে বসে শ্রেয়ান। প্রতিদিনের মতো বাবা মায়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়েছে। শ্রেয়ান একবার ভাবে নিজে গিয়েই বাবা মাকে বলবে যে তার এইসব ভালো লাগে না, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে বোঝায় সব ঠিক হয়ে যাবে। যদিও সে জানে নিজেকে দেওয়া এই মিথ্যা প্রতিশ্রুতি বাস্তবে কোনোভাবে ফলপ্রসূ না হলেও কিছু সময়ের জন্য মানসিক শান্তি পাওয়ার এই পন্থার কোনো ব্যতিক্রম নেই। একই জীবনযাত্রা কোন মানুষের ভালো লাগে? এত শান্ত প্রকৃতি, মাপা জীবনশৈলীতে জীবনযাপন, একে অপরের সাথে কথা বলার সময় পর্যন্ত নেই। এই সব কিছুই দীর্ঘদিন ধরে মেনে নেওয়া খুবই কষ্টকর। মাঝে মাঝে তো মনে হয় বিনা কারণে একটু ঝগড়াই না হয় করি। সব সময় মুখে একটা স্মিত হাসি রেখে বা স্বল্প ভাষী হয়ে থাকাও যে এক ধরনের অভিশাপ। আমার স্বভাবের পরিবর্তন বোধহয় সহকর্মী সকলেরই নজরে পড়েছিল, তাই আমাকে বলল কিছুদিন ছুটি নিতে। প্রথমে ভেবেছিলাম যে নিজের বাড়ি থেকে ঘুরে আসব, কিন্তু 4 দিনের ছুটিতে এই ধরনের চিন্তা করাটাও বৃথা। তাই ভাবলাম আশেপাশে ঘুরে দেখব। কিন্তু
কামাগাসাকিতে কোথাও ঘুরতে গেলে এখানকার মানুষদের দরিদ্রতা চোখকে খুব কষ্ট দেয়। ক্যামেরায় ছবি তুলতে গেলেও কয়েকটা কথা শুনিয়ে দেয় মানুষজনেরা। এমন অভিজ্ঞতা আমার অনেক হয়েছে। আসলে তারা মনে করে যেখানে এত হতদরিদ্রতা সেখানে এই ধরনের সুখ বাতুকতা ছাড়া আর কিছুই নয়। ঘড়িতে এখন সকাল 5:30। বাবার রেওয়াজ করার আওয়াজে শ্রেয়ানের ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগেই। সে গাইছে বৈরাগী ভৈরব। বালিশের পাশে রাখা ডায়েরিটা নিয়ে এতক্ষণ পড়ছিল শ্রেয়ান। হঠাৎ রেওয়াজ করার মাঝেই শৈলেশ চুপ হয়ে যাওয়ার কারণে শ্রেয়ান ঘর থেকে বাইরে বের হয়। পাশের ঘরে তার মা এখনো ঘুমিয়ে। সেদিকে না তাকিয়ে শ্রেয়ান তার বাবার রেওয়াজ করার ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ভেজানো ছিল। ধীরে ধীরে সেটি খুলতে ভয়ে শ্রেয়ান চিৎকার করে শৈলেশের দিকে দৌড়ে যায়। বাবা, কি হলো তোমার? গদির উপর পড়ে থাকা তানপুরার পাশে শুয়ে আছে শৈলেশ। তার শরীর ঠান্ডা এবং সামান্য যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। একটা ভয়ঙ্কর আশঙ্কা বাসা বাঁধে শ্রেয়ানের মনের ভেতর। তবে স্বস্তির বিষয়ে নিঃশ্বাস প্রশ্বাস চলছে। চিন্তার কোনো ব্যাপার নেই, প্রেশার সামান্য কমে গিয়েছে। রাতে কি ঘুম হচ্ছে না শৈলেশ? ডাক্তার সমীরণ মিত্রের প্রশ্নে শৈলেশ অবাক হয়ে তাকিয়ে থাকে তার বন্ধুর দিকে। সমীরণ এবং শৈলেশ একই সোসাইটিতে থাকে, সেই সূত্রে বহু পুরনো বন্ধুত্ব দুজনের মধ্যে। শৈলেশ বলে, ঘুমাবো না কেন? তবে রেওয়াজ করার জন্য রাতে ঘুমাতে দেরি হয়ে যায় মাঝে মাঝে। বুঝলাম, কিন্তু শরীরের দিকে এবার একটু নজর দাও। যাই হোক বৌদি, শৈলেশের একটু খেয়াল রেখো। আর শোনো, বেশি রাত করে রেওয়াজ করার দরকার নেই। তাড়াতাড়ি ঘুমোবে আর সকালে উঠে হাঁটাচলা করবে, বুঝলে? সমীরণ চলে যেতে শিপ্রা কিছু কথা বলে শৈলেশকে। শ্রেয়ান সেদিকে কান না দিয়ে তার বাবার দিকে একভাবে তাকিয়ে থাকে। তার মুখের উপর অদ্ভুত একটা পরিবর্তন স্পষ্ট দেখতে পায় শ্রেয়ান। তার বাবা কি কিছু লুকোনোর চেষ্টা করছে? দুপুরের দিকে শৈলেশ কিছু সময়ের জন্য কোথায় যেন যায়। শ্রেয়ানের বারণ সত্ত্বেও সে শুনল না। শিপ্রা এখন তার অফিসে। দুপুরের খাবার করাই থাকে সাধারণত। তবে আজ শৈলেশ বলেছে বাবা এবং ছেলে কোনো এক রেস্তোরাঁয় দুপুরের খাবার সারবে। কিন্তু এখন প্রায় দুপুর 3টে। শৈলেশকে ফোন করতে সে বলেছে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবে। সেই সময়টুকু নিজের ঘরে বসে ডায়েরি পড়ায় মনঃসংযোগ করে শ্রেয়ান। আমার কোয়ার্টারের আশেপাশে খারাপ লাগার বিষয়গুলো অনুপাতে অনেকখানি কম। এখানে সবুজও বেশি। চাষবাসের বিস্তীর্ণ জমির পাশ দিয়ে বয়ে চলেছে একটা সরু নালা। স্থানীয় নাম হলো কৌচি। বাম হাতে সেই নালাটাকে রেখে কিছু দূর এগিয়ে গেলে একটি পার্কে পৌঁছানো যায়। সকালে প্রাতঃভ্রমণে প্রায়ই যেতাম সেখানে। পার্কটির নাম ছিল কেঙ্গিওতানি কোডোমো ইউবা। এত বড় বড় গাছ পার্কটিকে ঘিরে রেখেছে যে সকালের রোদের মধ্যেও বেশ ঠান্ডা অনুভূতি হয়। পার্কে কিছুক্ষণ বসে খেলাধুলায় মত্ত বাচ্চা ছেলেমেয়েদের দেখতে বেশ লাগে। এখন আমার আর কোনো তাড়া নেই। ছুটি কাটানোর এটি হলো দ্বিতীয় দিন। বেঞ্চিতে বসেই অপেক্ষা করতে থাকি। আর কিছু সময়ের মধ্যেই মিনাতো আতাসি আসবে। তারপর আমরা দুজনে মিলে যাব ইয়োশোদাচি কাওয়াচো নামে একটি গ্রামে। মিনাতোর সাথে আমার পরিচয় এই পার্কেই। লোকটির বয়স ওই 50-এর কাছাকাছি, কিন্তু চেহারা ও মাথায় বার্ধক্যের কোনো চিহ্ন নেই। সংসারে স্ত্রী এবং নিজের মেয়ে বাদে আর কেউ নেই তার। বছরের বেশিরভাগ সময় কর্মসূত্রে সে জাহাজেই কাটায়। এখন এই 1 মাস ছুটিতে এসে চাষবাস করে নিজের সময় কাটাচ্ছে। সকালের এই সময়টা পার্কে এসে কিছুক্ষণ বসে তারপর আমরা সেই গ্রামটিতে যাই। গ্রামটি বেশ সুন্দর।
কয়েক কিলোমিটার হাঁটার পরেই পাহাড়ের ধার দিয়ে রাস্তা ক্রমে ওপরে উঠে গেছে। মাঝে মাঝে বসতিও চোখে পড়ছে। বাড়ির পাশে জমিতে ওয়াসাবির চাষ। তবে সবথেকে আকর্ষণীয় হল রাস্তার ধারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা চেরি ব্লসমের গাছ। প্রকৃতির এই অভূতপূর্ব রঙিন আতিথেয়তা অগ্রাহ্য করা যায় না। তবে আমাদের গন্তব্যে পৌঁছতে হেঁটে উঠতে হবে পাহাড়ের চূড়ায়। সেখানে রয়েছে একটি বৌদ্ধ মন্দির। ধর্মযাজক ছাত্রদের বসবাসের ব্যবস্থা আছে সেই মন্দিরে। সেখানে যদি সকাল 9:30টার মধ্যে পৌঁছানো যায় তাহলে ছাত্রদের বৌদ্ধ পুঁথি পাঠ করাও দেখা যায়। এই ভাষা আমার অজানা, কিন্তু স্তোত্র পাঠ এবং শব্দের অনুরণন মনকে ভাসিয়ে নিয়ে যায় কোনো এক অজ্ঞাত পরিসরে। পাহাড়ের উপরে বেশ অনেকখানি জায়গা নিয়ে এই মন্দির প্রাঙ্গণ। প্রবেশদ্বারের সামনেই মূল মন্দির। তার পাশ দিয়ে ধাপ কেটে সিঁড়ি তৈরি করে উপরে উঠে গেছে। সিঁড়ির দুই ধারে নানা রকমের ফুল গাছ। সিঁড়ি শেষ হতেই সামনে পড়ে ছাত্র, শিক্ষক, পুরোহিত এবং পরিব্রাজকদের থাকবার ঘর। মিনাতোর সাথে গতকাল আমি এখানে একবার এসেছিলাম। একজন বৌদ্ধ পরিব্রাজকের সাথে পরিচয় হয় আমাদের। তার নাম হলো কেনজি। আমাদের আসলে এইখানে আসার পিছনে মূল কারণ ছিল ওই মানুষটি। এতদিন কামাগাসাকিতে থাকলেও এই রত্নের খোঁজ যে আমি আগে কেন পেলাম না তাই বিস্ময় হয়। কেনজি অনেক দেশ ঘুরে বেরিয়েছে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, আর সেই সুবাদে বিভিন্ন দেশের অনেক ধরনের অভিজ্ঞতা তার রয়েছে। লোকটির একটি বিশেষ গুণ আছে, আর তা হলো পুরনো কোনো ঘটনা অসম্ভব সুন্দরভাবে গান গেয়ে শোনাতে পারে সে। আমাদের দেশে যেমন পাঁচালী, এটিও ঠিক তেমন। গানের কথা এবং সুর তার নিজের সৃষ্টি। তবে জাপানিজ ভাষা অর্থাৎ নিহনাঙ্গ ভাষাতেই কেনজি গান গায়। এই ভাষা ভালো করে রপ্ত করতে পারলেও অনেক জায়গায় কেনজির কিছুটা সাহায্য দরকার হয় আমার। গতকাল কেনজি আমাদের শুনিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কিছু ঘটনা। তবে আজকে আমার আবদারে সে গাইতে শুরু করলো একটি জাপানিজ লোককথা। কেনজি নিজের ভাষাতে সেই গানটা গাইলেও আমি কিন্তু বাংলা ভাষাতেই গল্পের আকারে পুরোটা বলবো। আশা করি চ্যানেলের মতন আমিও প্যান্ট নামক নৌকো করে স্ট্রিক্স নদী পেরিয়ে পাঠকগণকে নরকের দোরগোড়ায় এনে উপস্থিত করতে পারবো। কলিং বেলের আওয়াজে কেঁপে ওঠে শ্রেয়ান। ডায়েরি পাশে রেখে দৌড়ে গিয়ে দরজা খুলে বাবাকে দেখে রাগী হওয়ার পরিবর্তে হঠাৎ সে চিন্তিত হয়ে পড়ে। এখন সময় বিকেল 7টা। শৈলেশ ঘরে ঢুকে সোফায় বসল। মাথায় হাত দিয়ে সামনের দিকে সামান্য ঝুঁকে পড়ল সে। বাবা, কি হয়েছে তোমার? তোমাকে বারণ করলাম আজ বাড়ির বাইরে যেও না। শরীর খারাপ লাগছে, ডাক্তার ডাকবো? শ্রেয়ানের কথায় শৈলেশ মুখ তোলে। শ্রেয়ান তার বাবার দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। শৈলেশের মুখ খুব ফ্যাকাশে দেখাচ্ছে। শৈলেশ বলে, শ্রেয়ান, একটা গানের টিউশন এসেছে। সংযুক্তা নামের একটি মেয়ে আমার কাছে গান শিখতে চায়। পাশের সোসাইটিতে থাকে। এখন ওখান থেকেই আসছি। তবে অসুবিধা হচ্ছে রাতের দিক ছাড়া তার নাকি সময় হবে না। সে তো ভালো কথা। কত রাত? 10টার পর। শ্রেয়ান বিস্ময়ে বলে ওঠে, 10টার পরে? মানে এত রাতে কেউ গান শেখে নাকি? শৈলেশ স্বাভাবিকভাবেই বলে, খুব অনুরোধ করলো যে ভালো টাকাও দেবে, 10,000। এত টাকা? তাহলে বলছি কি, আজ থেকেই শিখবে বলছে। শ্রেয়ান বলে, তোমার শরীর যে খারাপ বাবা। শৈলেশ হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে। আরে শরীর খারাপে কি দেখছিস বলতো? একদিন কি না কি হয়েছে সেই ভেবে ঘরে বসে থাকলে চলবে? কিচ্ছু হয়নি আমার। আমি একদম ঠিক আছি। আর আমাকে বাধা দিবি না, আমি কথা দিয়ে এসেছি। শ্রেয়ান তার বাবার এই আচরণ আশা করেনি, কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে। এই কথা বলে শৈলেশ তার গানের রেওয়াজ করার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। খুব দুঃখ হচ্ছিল শ্রেয়ানের। কয়েক ঘন্টায় তার বাবা খুব অপরিচিত হয়ে গিয়েছে। মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে অনেক বছর কাটিয়েছে শৈলেশ। সাংসারিক টানাপোড়েনে কখনো সে ভেঙে পড়েনি, কিন্তু আজ হঠাৎ এই পরিবর্তন অবাক করে শ্রেয়ানকে।
একবার সে ভেবেছিল মাকে জানাবে বিষয়টা, কিন্তু পর মুহূর্তেই মনস্থির করে সে নিজেই তার বাবার সাথে কথা বলবে। কথাবার্তার মাধ্যমে তো অনেক জটিল সমস্যার সমাধান হয়। রাত 9:50। শৈলেশ এবং শিপ্রার মধ্যে কথোপকথনের আওয়াজ পেল শ্রেয়ান। শিপ্রার অনেক প্রশ্নের উত্তর খুব স্বাভাবিকভাবেই দিচ্ছে শৈলেশ, আর তারপরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সে। নতুন ছাত্রীকে গান শেখাতে যাচ্ছে শৈলেশ। ঘরের জানালার ধারে দাঁড়িয়ে শ্রেয়ান তার বাবাকে দেখতে থাকে। সোসাইটির ক্যাম্পাস থেকে ধীর কদমে এসে বেরিয়ে যাচ্ছে। কপাল টিপে কিছু যেন মনে করার চেষ্টা করে শ্রেয়ান। পাশের সোসাইটি, সংযুক্তা, নামটা খুব শোনা শোনা লাগছে। কোথায় যেন শুনেছি নামটা। নিজেকেই যেন প্রশ্নগুলো করে শ্রেয়ান। রাতে খাওয়া শেষে ডায়েরি নিয়ে বিছানায় শুতে যায় শ্রেয়ান। ঘরের লাইট বন্ধ করে মাথার কাছে টেবিল ল্যাম্পের মুখ ডায়েরির দিকে করে লেখাগুলো পড়তে শুরু করে সে। জাপানিজ লোককথার বিষয়ে কিছু যেন বলছিল ডায়েরির মালিক, আবার চ্যারনের ব্যাপারেও বলছিল। বেশ ইন্টারেস্টিং। না, এবার শেষ করা যাক। অধীর আগ্রহে চেয়ে রইলাম কেনজির দিকে। সে শুরু করলো তার গান। তার গানের যা বক্তব্য তা অনেকটা এই রকম। বহু বছর আগে জাপানের মাটি এবং সমুদ্রে জন্ম নিত সাহসী যোদ্ধা, যাদের নিঃশ্বাসে উত্তপ্ত হয়ে উঠত জাপানের আকাশ বাতাস। গরম রক্তের প্রবাহ শরীরের ভেতর ও বাইরে উভয় জায়গায় সজীব হয়ে থাকত। যুদ্ধে উন্মত্ত জনতা ক্ষমতার লড়াইয়ে সকল পিছুটান উপেক্ষা করে হাতে তুলে নিত ধারালো কিটানা তলোয়ার, যার তেষ্টা নিবারণ হতো শুধুমাত্র উষ্ণ রক্তে। 700 বছর আগে সেই রক্তিম নৃশংসতা অক্ষুণ্ণ রাখল একটি যুদ্ধ, যা দান্নেওয়ারা যুদ্ধ নামে কলঙ্কিত হয়ে আছে ইতিহাসের পাতায়। এই যুদ্ধ ছিল গেনজি এবং হেইকে গোষ্ঠীর মধ্যে। গেনজি গোষ্ঠীর সেনানায়ক ইউজি সুনে ছিল অত্যন্ত পরাক্রমী। গত 3টি যুদ্ধে তার নেতৃত্বে গেনজি জয়ী হয়। হেইকেদের কাছে এই যুদ্ধ ছিল সম্মান বাঁচানোর লড়াই। প্রতিজ্ঞাবদ্ধ হেইকে সৈন্যরা এই যুদ্ধে জয়ী না হলে মৃত্যুকে আপন করে নিতে বদ্ধপরিকর। সেনাপতি নোরেসুয়ের নেতৃত্বে আক্রমণ করে হেইকে গোষ্ঠী। নোরেসুয়ের তলোয়ারের ধারে অঙ্গ ছেদ হতে থাকে অসংখ্য গেনজি সেনার। এক মুহূর্তে সকলে ভেবে নেয় এবার ইতিহাস লেখা হবে নতুন কালিতে। হেইকে গোষ্ঠীর পরাক্রমের দৃষ্টান্ত স্থাপিত হবে সেনাপতি নোরেসুয়ের হাত ধরে। কিন্তু ইউজি সুনের ক্ষিপ্রতার কাছে হার মানে নোরেসু। হাওয়ার বাধাকে উপেক্ষা করে ছুটে আসে একটি তীর, বাঁধে নোরেসুর বুকে। তার চেতনা হারানোর মুহূর্ত পর্যন্ত তার তলোয়ার কেড়ে নেয় অসংখ্য সৈন্যের প্রাণ, কিন্তু শেষ রক্ষা হয় না। শরীরে এসে বিঁধতে থাকে অসংখ্য তীর। শেষ নিঃশ্বাস নেওয়ার সময় নোরেসু অস্পষ্টভাবে দেখে যায় তার গোষ্ঠীর লজ্জাজনক হার। সিমসোসেকি সমুদ্র হয়ে ওঠে রক্তিম। সেখানে ভাসতে থাকে পূর্ণ এবং অসম্পূর্ণ অসংখ্য শরীর। শেষ হয় যুদ্ধ। চতুর্থবার রচিত হয় সে একই অধ্যায়। হেইকে গোষ্ঠীর পুনরায় এই পরাজয়ের পরে এমন কেউ ছিল না যাকে গোষ্ঠীর অধিপতি হিসেবে ঘোষণা করা যায়। একটি 6 বছরের মেয়েকে ভূষিত করা হয় অধিপতি রূপে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেইকে গোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য যারা ছিল তারা সকলেই দান্নেওয়ারা যুদ্ধে নিহত হয়েছে। ফলস্বরূপ সকলেই বেছে নেয় এক মর্মান্তিক উপসংহার। সিমসোসেকি সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বেঁচে থাকা সকল সদস্য, এমনকি নাবালক অধিপতিকে নিয়ে বিনা সংকোচে সেই এক পথ বেছে নেয় তার প্রতিপালক। দু চোখ বন্ধ করে যুদ্ধের সেই অভিশপ্ত মুহূর্ত ব্যাখ্যা করে চলল হৈচি নামের ছেলেটি।
তার গানের সুরে অতীতের স্মৃতিকে সামনে বসে থাকা শ্রোতাদের কাছে তুলে ধরে হইচি নামের এই ছেলেটি। তার হাতে বাদ্যযন্ত্র বিবা যেন আরও জীবন্ত করে তোলে তার এই প্রয়াসকে। তার এই বর্ণনা এতটাই হৃদয়স্পর্শী যা শুনে সকলের চোখের কোণে জল জমতে শুরু করে। হায় হায় করে বুকে চাপড় দিয়ে চিৎকার করে শিশু থেকে বুড়ো সকলে। হইচির প্রশংসায় পঞ্চমুখ হয় সবাই। কিন্তু হইচির মধ্যে কোনো ভাবান্তর ঘটে না। চোখ বন্ধ করে এসে অনুভব করে চারপাশের আবহাওয়া, তাকে ঘিরে উপস্থিত সকল সত্তার বর্তমান মানসিক অবস্থা। হঠাৎ কাঁধে কারো স্পর্শে হইচি সোজা হয়ে বসে। তার কানে আসে একজনের গুরু গম্ভীর কণ্ঠস্বর। হয়েছি, চলো, এখন তোমার বাসস্থানে যাওয়ার সময় হয়েছে। আমি নিজে তোমাকে দিয়ে আসবো। হইচি মাথা নেড়ে সম্মতি জানায়, কারণ এক্ষেত্রে তার সাহায্যের খুব প্রয়োজন। হাত ধরে নিয়ে না গেলে তার নিজের দু চোখ তাকে সাহায্য করতে অক্ষম। সে যে জন্ম থেকেই অন্ধ, কিন্তু কিছু মানুষের সহানুভূতি আর অতীতে সেই মর্মান্তিক যুদ্ধের বর্ণনা করার অনন্য ক্ষমতার জন্য সে স্থান পেয়েছে একটি বৌদ্ধ মন্দিরে। হইচির কাজ হলো বাদ্যযন্ত্র বিবা হাতে গান গেয়ে যাওয়া। তাতেই দুবেলা বেঁচে থাকার জন্য অন্য সংস্থান হয়ে যায় তার। এতেই সে খুশি, আর এইটুকু প্রাপ্তি তার মুখে বাঁচিয়ে রাখে একটা ক্ষীণ হাসিকে। মন্দিরের দোরগোড়ায় পৌঁছানোর পর তার কানে আসে সহযাত্রীর কিছু কথা। হয়েছি, তোমার বাসস্থান চলে এসছে, তুমি এবার যাও। আমি কাল আবার আসবো তোমাকে নিয়ে যেতে। আমাদের রাজা তোমার গানে খুব তুষ্ট। এইভাবে যদি প্রতিদিন তুমি ধান্যেওয়ারা যুদ্ধের বর্ণনা আমাদের শোনাতে পারো, তোমাকে পুরস্কৃত করা হবে। আমি এখন চলি, বিদায়। হইচি হাতের লাঠি নিয়ে মাটির ওপর আঘাত করতে করতে মন্দিরের ভেতরে প্রবেশ করে। এখানে সব দেওয়ালের অবস্থান সম্বন্ধে সে অবগত। রাতের অন্ধকার তার চলার পথে বাধা হতে পারে না। ধীরে ধীরে সে নিজের থাকবার কক্ষে গিয়ে উপস্থিত হয়। মাটির ওপরে সাজিয়ে নেয় তার শয্যা। পাশে তার বাদ্যযন্ত্র রেখে মুখে একটা ম্লান হাসি আর মনে অঢেল স্বপ্ন নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায় সে। কিন্তু সে খেয়াল করে না দরজার পাশে উপস্থিত দুটি চোখ বিস্ময় এবং কৌতূহলের দৃষ্টি নিয়ে তাকে জরিপ করে চলেছে। পরের দিন সকালে অসংখ্য প্রশ্নের সামনে পড়তে হয় হইচিকে। যেমন, প্রতি রাতে হইচি কোথায় যায়, তার শরীর হঠাৎ এত ভেঙে কেন পড়ছে, তার গায়ের রং হঠাৎ করে এত ফ্যাকাশে কি করে হলো। হইচি কোনো উত্তর দেয় না, কিন্তু প্রশ্নকর্তা অর্থাৎ মন্দিরের প্রধান পুরোহিত আজকে বদ্ধপরিকর। সত্যিটা আজ তাকে জানতেই হবে। সে অনেক চেষ্টা করে। হইচির প্রতি তার ভালোবাসা প্রকাশ পায় তার চোখের জলে। অনুরোধ করা যখন ব্যর্থ হয় তখন প্রধান পুরোহিত বলে, হয়েছে, তোমার মনের ভেতরে লুকিয়ে থাকার রহস্য আমার পক্ষে অনুধাবন করা কঠিন। আর তুমি কেন আমাকে বলতে পারছো না তাও আমার বোধ বুদ্ধির বাইরে। তবে একটা কালো ছায়া তোমাকে যে ঘিরে আছে তা আমি দেখতে পাচ্ছি। তুমি যদি আমাকে সব কিছু বলতে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। প্রধান পুরোহিতের এই কথাতে হইচির শরীর কাঁপতে থাকে। তার শরীর যেন এত গোপনীয়তা বজায় রাখতে রাখতে অস্থির হয়ে উঠেছে। হইচির চোখের কোণে সামান্য জল ফুটে ওঠে, কিন্তু তবুও তার ঠোঁট নড়ল না। নির্বাক হয়ে বসে রইল সে এবং অপেক্ষা করতে থাকে রাতের জন্য। প্রধান পুরোহিত কিন্তু এখন যথেষ্ট সজাগ। হইচির কাছ থেকে কোনো উত্তর না পেলেও আসল ঘটনা খুঁজে বের করার অন্য পদ্ধতি তার জানা ছিল। তার নিয়োগ করা দুই শিষ্যকে দায়িত্ব দেওয়া হয়
রাতে হইচি কোথায় যায়, কি করে, সব তথ্য যেন তারা জোগাড় করে। আর হইচি কোনো বিপদে পড়লে তাকে উদ্ধার করার দায়িত্বও তাদের। সেই দিনও হইচি ঠিক আগের রাতগুলোর মতোই মন্দির থেকে বের হয়। সামনে হাত প্রসারিত করে সে হাঁটতে থাকে জঙ্গলের ভেতরে সরু রাস্তা দিয়ে। পায়ের তলার শুকনো পাতার আওয়াজ বাদে আর কোনো কিছুই জীবিত সত্তার শ্রবণ শক্তিকে সজাগ করতে পারে না। হইচির এইভাবে অন্ধকারের মধ্যে এগিয়ে যাওয়া দেখে দুজন অনুসরণকারী বেশ আশ্চর্য হয়। নিশ্ছিদ্র অন্ধকারে হাতে একটি লণ্ঠন ধরে পথ চলতে তারাই বেগ পাচ্ছে, অথচ হইচির কাছে কোনো আলো নেই এবং সে চোখে দেখতেও পায় না। তাহলে রাত তখন কতটা গভীর সেদিকে কারোর কোনো খেয়াল নেই। সকলেই তখন ব্যস্ত অস্থির চেতা হইচিকে শান্ত করতে। তার স্বভাবে এক অদ্ভুত ধরনের পরিবর্তন এসেছে। উত্তেজিত এবং রাগী ব্যক্তি হিসেবে তার বদনাম কিন্তু নেই, অথচ এখন তার মধ্যে সেই সকল অভিব্যক্তি স্পষ্ট দেখতে পাচ্ছে মন্দিরের সকল সদস্য। প্রধান পুরোহিত শান্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করে। তার নিযুক্ত করা দুজন শিষ্যের কাছ থেকে সব ঘটনা শুনে মনে মনে সে হতাশ হয়, কিন্তু সেই মুহূর্তে হইচিকে শান্ত করা ছাড়া অন্য কিছু তার উচিত বলে মনে হয় না। দুশ্চিন্তা যেন প্রধান পুরোহিতকে কালো মেঘের মতন ধীরে ধীরে ধরতে থাকে। হইচি এখন যে পাঁকে পড়েছে সেখান থেকে উদ্ধার পাওয়া কিভাবে সম্ভব সে বিষয়ে কোনো ধারণাই তার নেই। হঠাৎ ঘরের বাইরে পায়ের শব্দ পেয়ে উঠে বসে শ্রেয়ান। পাশের টেবিল ঘড়িতে তখন রাত 3:30 বাজে। অবাক হয় শ্রেয়ান, এত রাত পর্যন্ত গান শিখিয়ে বাড়ি ফিরছে তার বাবা। শ্রেয়ান একবার ভাবল নিজে গিয়েই শৈলেশকে জিজ্ঞেস করবে এত দেরি হওয়ার কারণ, কিন্তু সেই মুহূর্তে শিপ্রার গলার আওয়াজ তার কানে আসে। বাড়ি ফেরার সময় হলো তাহলে? হেই শোনো, এত দেরি করলে কেন বলো, উত্তর দাও। আর আর শোনো শোনো, তোমার মোবাইল কোথায় ছিল? দায়িত্ববোধ, দায়িত্ববোধ বলে কিছু আছে তোমার মধ্যে? কোনোদিন ছিল? সারাটা জীবন তোমার এই গান নিয়েই তুমি বেঁচে আছো। আর আজ তুমি কাকে না কাকে গান শেখাতে গিয়ে রাত 3:30 বাড়ি ফিরলে। এই শোনো, কি মনে করো তুমি নিজেকে? এই তুমি কি চাইছো বলো তো? তোমার চিন্তায় কি আমি এবার পাগল হয়ে যাব? এটাই চাইছো তুমি না? বলো না, আজকে জবাব দাও, বলো কি চাও তুমি? নিজের মায়ের কথাগুলো শুনে খারাপ লাগে শ্রেয়ানের, কিন্তু তার থেকেও বেশি রাগ হয়, কারণ সে তার বাবাকে খুব ভালো করেই চেনে। আর এই লোকটা স্বার্থপর এবং দায়িত্ববোধহীন নয়। তবে আজ এত রাত কেন করল সে? পরের দিন সকালে শ্রেয়ানের সাথে তার বাবার কোনো কথা হয়নি। স্কুলে বেরোবার সময় শুধু একবার দরজা বন্ধ করতে বলে বেরিয়ে যায় শ্রেয়ান। একটা অদ্ভুত পরিবর্তন সে খেয়াল করেছে তার বাবার মধ্যে, বিশেষ করে তার চেহারায়। এক রাতে একটু বেশি রুগ্ন হয়ে গিয়েছে শৈলেশ। চোখের তলায় কালি পড়েছে আর ঘুমে চোখ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে তার। স্কুলে নিজের বন্ধু রজতকে নিজের বাবার কথা বলতে বলতে প্রায় কেঁদে ফেলল শ্রেয়ান। প্রিয় বন্ধু রজত কিছুটা সামলাতে সক্ষম হলেও আসল ঘটনা তার পক্ষে জানা ছিল অসম্ভব। হয়তো জীবিত যে কারোর পক্ষে বিষয়টি ছিল বোধবুদ্ধির বাইরে। আবেগবশে শ্রেয়ান ডায়েরিটা স্কুলে নিয়ে এসেছিল। হইচির এরপরে যে কি হলো
তা জানার কৌতূহলে ক্লাসে বসেই বইয়ের ফাঁকে ডায়েরিটা নিয়ে আপন মনে পড়তে থাকে শ্রেয়ান। আর সময়ের সাথে তার শরীরে খেলে যায় এক অদ্ভুত শিহরণ। সকালের প্রথম সূর্যের আলো প্রবেশ করেছে মন্দিরের ভেতরে, আর তার থেকে জীব ও জড়কে ভিন্নভাবে শনাক্ত করা সম্ভব হয়। কিন্তু হইচির ক্ষেত্রে বিষয়টি ছিল ভিন্ন। জীবিত মানুষটি যেন খুব পাল্টে গিয়েছে। মুখে কোনো কথা নেই, খিদে নেই, তেষ্টা নেই, পাথরের মতন শুধু বসে থাকে সে। কিন্তু এই মানুষটির চরিত্রের পরিবর্তন ঘটে ঠিক রাতের দিকে। তবে গত রাতে যে স্থান থেকে তাকে উদ্ধার করা হয়েছিল আর যে সকল ঘটনার সাক্ষী হয়েছে প্রত্যক্ষদর্শীরা, সেই সব কথা বিশ্বাস করতে সময় লেগেছিল মন্দিরের বাকি সদস্যদের। কিন্তু হইচির প্রতি ভালোবাসা এবং তার শারীরিক অসম্পূর্ণতার জন্য যে বিপদে সে নিজেকে অজান্তেই জড়িয়ে ফেলেছে, তাতে সকলেই চিন্তিত। মন্দিরের প্রধান পুরোহিত হঠাৎ করেই একটা সভা ডাকলেন, যেখানে উপস্থিত হয়েছে মন্দিরের কিছু পুরোহিত, তিনি নিজে এবং হইচি। সকলের মাঝে বসে থাকা হইচিকে দেখে মনে হতে পারে যে সে কোনো অপরাধ করেছে, আর সেই বোধে সে লজ্জিত। পাথরের স্তূপের মতন একভাবে বসে আছে সে। সকলের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। প্রধান পুরোহিত বলতে শুরু করলেন, কাল রাতে আমার নির্দেশে মন্দিরের দুজন হইচিকে অনুসরণ করে। তারা যেখানে গিয়ে উপস্থিত হয় এবং হইচিকে যে অবস্থায় তারা দেখতে পায়, তা আমার পক্ষে চিন্তা করাও খুব কষ্টকর। তবুও আমাকে আজ সত্যিটা বলতেই হবে। এবং হইচি, তোমারও জানা উচিত তুমি প্রতি রাতে কোথায় যাও। হইচি, তোমার হয়তো মনে আছে, তোমার গলায় দান্নেওয়াড়া যুদ্ধের বিবরণ শুনে আমি বিহ্বল হয়েই কিন্তু এই মন্দিরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, যাতে তোমার কাছ থেকে আমরা সেই বিবরণ প্রতিদিন শুনতে পারি। কিন্তু তুমি শুনলে আশ্চর্য হবে, এই গান শুধু জীবিত সত্তাকে প্রভাবিত করছে তা কিন্তু নয়। তুমি তাদেরকে তোমার এই শিল্পের দ্বারা স্পর্শ করেছ, যারা এখন আর জীবিত নেই। হ্যাঁ হয়েছে, কাল রাতে তোমাকে যে স্থান থেকে উদ্ধার করা হয় সেটি ছিল এই অঞ্চলের শ্মশান। তুমি সেখানে তোমার বাদ্যযন্ত্র হাতে নিয়ে গাইছিলে। গানে এতটাই মশগুল ছিলে তুমি যে তোমাকে সেখান থেকে বের করতে দুজনকেই বেগ পেতে হয়। তুমি কোনোভাবেই আসতে চাইছিলে না। বিশ্বাস করতে কষ্ট হলেও কিন্তু এটাই সত্যি। আর তুমি কাদের গান শুনিয়েছিলে তা তো জানো হয়েছি। তারা ছিল ওই দান্নেওয়াড়া যুদ্ধের মৃত সকল সৈন্যদের বিদেহী আত্মা, যাদের আজও ওই শ্মশানে জ্বলন্ত আগুনের গোলক রূপে বাতাসে ভাসতে দেখে বহু মানুষ। ভয়ে সেই চত্বরে কেউ যায় না, কিন্তু তুমি গিয়েছিলে, কারণ তুমি চোখে দেখতে পাও না। তোমাকে তাই সহজেই একজন এসে ডেকে নিয়ে যেতেই পারে। তুমি শুধু তাদের গলার আওয়াজ পেয়েছিলে। তুমি যদি দেখতে পারতে তাহলে হয়তো বুঝতে আগন্তুক রক্ত মাংসের মানুষ ছিল না, কোনো এক অতৃপ্ত আত্মা এসেছিল তোমার কাছে, তোমার গান শোনার বাসনা নিয়ে, এবং তুমি নিজে যেটা পূরণ করেছ। এখন ভয়ের বিষয় হলো তোমাকে তারা তাদের দলের অন্তর্ভুক্ত করতে যথাসাধ্য চেষ্টা করবে, আর তা করবে খুব শীঘ্রই। প্রধান পুরোহিতের কথা শুনে সবার মাঝে ভয় ও বিষণ্ণতার কালো চাদর ঘিরে ধরে সকলকে। ঠিক সেই সময় একজন বলে ওঠে, তাহলে আমাদের উপায়? এর থেকে কি বাঁচার আমাদের কোনো রাস্তা নেই? প্রধান পুরোহিত কিছুক্ষণ চিন্তা করে হইচির দিকে তাকিয়ে বলল, আমি জানি না, তবে একটা চেষ্টা করতে চাই। হইচি, তোমার তাতে কি কোনো আপত্তি আছে?
হইচি এতক্ষণ নির্বাক হয়েছিল। প্রধান পুরোহিতের প্রশ্ন শুনে খুব ধীরে মাথা তুলে চোখ বন্ধ থাকা অবস্থায় উত্তর দেয়, প্রভু, প্রতিপত্তি ও যশের লোভে আমি মৃত্যুর দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছি। তার থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হবে বলুন। আমি আপনাদের কথা মতোই সব কিছু করব। ঠিক আছে, আমি নিজে কিছু করতে পারবো না, কারণ আমাকে এখন একটি বিশেষ কাজে বেরোতে হবে। আমার শিষ্যকে সব বলে দিয়ে যাব। শুধু একটা কথা মনে রেখো হইচি, আজ রাতে কিন্তু সে আবার আসবে, তোমাকে ডাকবে, তোমার খোঁজ করবে সে। কিন্তু তুমি সেই ডাকে সাড়া দেবে না, মুখ দিয়ে কোনো কথা তুমি বলবে না। চুপ করে যেখানে তুমি প্রতি রাতে বসে অপেক্ষা করতে, ঠিক সেইখানেই বসে থাকবে। আমার কথা মনে রেখো হইচি, যদি বাঁচতে চাও তাহলে যেমন বললাম ঠিক তেমনই করবে তুমি। প্রার্থনা করি আজকেই তোমার ওপর দিয়ে সকল বিপদ কেটে যাবে। ভগবান বুদ্ধ তোমার সঙ্গে আছে। মাঝরাতে যখন ধীরে ধীরে নেমে আসে নীরবতা, রহস্যময়ী প্রকৃতি এক নতুন রূপে আত্মপ্রকাশ করে। ঠিক সেই সময় দূরে নাম না জানা কোনো প্রাণী জানান দেয় যে সে আসছে। সে আসছে তোমার জন্য, শুধু তোমার জন্য হইচি। তৈরি হও, তোমার অদ্ভুত গুণ, তোমার শিল্পী সত্তা আজ পরলৌকিক শক্তিকে জাগিয়ে তুলেছে। তাদের সন্তুষ্ট করার দায়িত্ব যে শুধুমাত্র তোমার হইচি। সেই দায়িত্ব থেকে পিছপা হওয়ার কোনো উপায় বা দুঃসাহস যে কোনো জীবিত অস্তিত্বের নেই। কিন্তু হইচি আজ আর বিচলিত হয় না। সারা শরীরের ওপর বৌদ্ধ পুরোহিতের হাতে লেখা মন্ত্র যেন তার শরীর ও আত্মাকে অদ্ভুত শক্তি দিয়ে চলেছে। সত্যি তার সারা শরীর ঢাকা পড়েছে প্রাচীন বৌদ্ধ মন্ত্রে। কি অদ্ভুত দেখতে লাগছে তাকে। কিন্তু প্রধান পুরোহিত যে বলে গিয়েছেন এই পন্থাই হলো একমাত্র তার রক্ষা কবচ। হঠাৎ ঠান্ডা হাওয়া এসে স্পর্শ করল তার শরীরের উন্মুক্ত অংশে। অদ্ভুত এক অনুভূতি সজাগ করে তার চেতনাকে। আর সেই মুহূর্তে কানে আসে সেই পরিচিত গম্ভীর গলা, হইচি, হইচি, হইচি। হইচি ভয়ে আড়ষ্ট হয়ে বসে। হাতে ধরে থাকা বাদ্যযন্ত্র শক্ত করে জড়িয়ে ধরে সে। অধীর আগ্রহে অপেক্ষারত হইচির চেতনায় শুধু ধাক্কা দিতে থাকে একটি চিন্তা, এরপর কি হতে চলেছে। হইচি, হইচি, তুমি কোথায়? আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। দেখো, বেশি দেরি করলে কিন্তু অসন্তুষ্ট হবে। আজ যে তোমাকে আরো বড় উপহার দেবে বলে মনস্থির করেছে সকলে। হইচি, হইচি। হইচির মুখের কাছে দাঁড়িয়ে আগন্তুক, কিন্তু কোনো এক আশ্চর্য দৈব বলে সে হইচিকে দেখতে পাচ্ছে না। হইচি মনে মনে ভগবান বুদ্ধকে স্মরণ করতে থাকে, ধন্যবাদ জানাতে থাকে প্রধান পুরোহিতকে। ঠিক সেই সময় তার কানে আসে আরও কিছু কথা, আর সেই সঙ্গে জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয় হইচি। আগন্তুক বলে ওঠে, হইচি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি জানি এর পেছনে কি কারণ লুকিয়ে আছে। যদিও তাতে কোনো চিন্তা নেই। হইচিকে নিয়ে যেতে না পারলে তার একটা জিনিস আমি সঙ্গে করে নিয়ে যাব। তাতে আমাদের মহারাজ খুশি হবে। ঠিক সেই মুহূর্তে হইচির সারা শরীর কেঁপে ওঠে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে গিয়েও নিজেকে সংযত করে সে। যথাসাধ্য চেষ্টা করে সে নিজেকে নিশ্চল রাখার,
অবশেষে যখন যন্ত্রণা সহ্যের ঊর্ধ্বে পৌঁছায়, ঠিক তখনই হঠাৎ ঠান্ডা হয়ে আসে তার শরীর। জ্ঞান হারানোর মুহূর্তে তার কানে আসে দমকা এক হাওয়া, ঘূর্ণির মতন পাক খেতে খেতে মন্দির প্রাঙ্গণ থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে। পরের দিন মন্দিরে উপস্থিত হতে সকলে হইচির রক্তাক্ত শরীর দেখে ভয়ে ও বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। মানুষটা মেঝের ওপর নিজের বাদ্যযন্ত্র জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। প্রধান পুরোহিত আদেশ দেয় হইচির সেবা করার জন্য, কিন্তু একটি বিষয় খেয়াল করতে অপরাধ বোধে মাটির উপর বসে পড়ে সে। চোখ দিয়ে অঝরে ঝরতে থাকে অশ্রুধারা। তার শিষ্য এসে ক্ষমা চাইতে প্রবীণ মানুষটি শুধু বলে, ভুলটা আমারই, আমি দায়িত্ব জ্ঞানহীনভাবে হইচিকে এই যন্ত্রণায় ফেলেছি। তোমার কোনো দোষ নেই। তুমি আমার কথা মতো হইচি সারা শরীরে মন্ত্র লিখেছিলে, শুধু শুধু তার দুটি কান বাদ পড়েছিল। সেখানে কোনো মন্ত্র না থাকার কারণে একমাত্র শরীরের ওই অংশ তার নজরে আসে, আর সে হইচির পরিবর্তে তার কান দুটোই সঙ্গে করে নিয়ে যায় একমাত্র প্রাপ্তি হিসেবে। আমি হইচির কাছে চিরকাল দোষী হয়ে থাকব, কিন্তু স্বস্তির কথা হলো হইচি এখন বিপদ থেকে মুক্ত। ভগবানের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি, আর মনে প্রাণে আশীর্বাদ করছি হইচির এমন ধৈর্য আর বলিদানের জন্য সে বিখ্যাত হয়ে উঠবে। হইচি তার সুরের জাদুতে স্পর্শ করবে হাজার মানুষের অন্তরাত্মাকে। হইচি, তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একজন যোদ্ধা, তুমি একজন সত্যিকারের সেন্সেই। ক্লাসের পরে ক্লাস শেষ হয়, পরে বাড়ি ফেরার সময় হয় শ্রেয়ানের। কিন্তু এখনও মাথায় ঘুরছে হইচির ঘটনা, যদিও এখনও কিছুটা বাকি। রবীন্দ্র চৌধুরীর সেনশেহ গল্পটি এখনও শেষ হয়নি। বাসে ঝাঁকুনিতে পড়া হয়নি তার। বাড়িতে ফিরে পকেট থেকে চাবি বের করে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে পিঠ থেকে ব্যাগ পাশের সোফাতে ছুঁড়ে ফেলে বাথরুমের দিকে এগিয়ে যায় শ্রেয়ান। শৈলেশ গানের স্কুলে আর শিপ্রা তার অফিসে। রুটিন মতো ফ্রেশ হয়ে কিছু খেয়ে শ্রেয়ান হয় গল্পের বই পড়তে বসবে, না হলে টিভি খুলে ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল খুলে বসবে। কিন্তু আজ সব কিছু বাদ দিয়ে সে ডায়েরি নিয়ে বাকি অংশটুকু পড়তে শুরু করলো। কেনজির কাছে হইচির বিবরণ শুনে বেশ অবাক হয়েছিলাম। মনে মনে মানুষটার ধৈর্য আর প্রতিভার প্রশংসা না করে থাকতে পারলাম না। পরে জেনেছিলাম হইচি জাপানে খুব বিখ্যাত একটি নাম, এবং তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা জাপানিজ উপকথা রূপে বেশ প্রচলিত। অনেকে তাকে মিমি নাসি হইচি বা কান কাটা হইচি নামেও ডাকে। তার দান্নেওয়ারা যুদ্ধের বিবরণ করবার অতুলনীয় সেই শৈল্পিক সত্তাকে শ্রদ্ধা করে অনেক জ্ঞানী মানুষ। এরপরে কাজের ফাঁকে আমি যেতাম সেই বৌদ্ধ মন্দিরে। কেনজি যে কটা দিন ছিল তার কাছ থেকে অনেক এই ধরনের গল্প শুনেছি, কিন্তু কোনোটাই হইচির সেই গল্পের ধারে কাছে ছিল না। মিনা তো মাঝে আসা বন্ধ করে দিল, কিন্তু আমি যেতাম। গল্পের নেশার থেকেও বেশ ভালো লাগতো সেই মন্দিরের আবহাওয়া, সেখানকার মানুষজনকে। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। আমারও কামাগাসাকি ছেড়ে যাওয়ার সময় হয়ে এলো। আবারও এক নতুন জায়গা,
আমার কোম্পানিও বুঝে গেছিল যে রবীন্দ্র চৌধুরী ঠিক পরিযায়ী পাখির মতোই। তবে পাখিদের সাথে আমার পার্থক্য হলো তাদের মতো আমি স্বাধীন নই। যাই হোক, বাস্তবকে লঙ্ঘন করার মতন শক্তি আমাদের কারোর নেই। কিন্তু সেই বাস্তবতা মাঝে মাঝে এত কষ্টদায়ক হয় যে তাকে ভাষায় ব্যক্ত করা সবচেয়ে কঠিন বলে মনে হয়। কামাগাসাকি ছেড়ে যাওয়ার আগে সেই রকমই একটা সংবাদ পাই। মিনাতোর সাথে বহুদিন দেখা না হওয়ার কারণে বেশ চিন্তিতই হয়ে পড়েছিলাম। পরে মনে হয়েছিল যে সে হয়তো আবার জাহাজে ফিরে গিয়েছে, কিন্তু সত্যিটা ছিল অন্য। অনেক কষ্টে মিনাতোর বাড়ি খুঁজে বের করেছিলাম, কিন্তু সেখানে পৌঁছে যা শুনলাম তা আমার চিন্তার ঊর্ধ্বে। মিনাতো জাহাজে ফিরে গিয়েছিল কয়েক সপ্তাহ আগে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমুদ্রের মাঝে প্রচণ্ড ঝঞ্ঝার মধ্যে পড়ে তার জাহাজ, আর তাতেই সমস্ত কর্মীদের নিয়ে মাঝ সমুদ্রেই ডুবে যায় সেটি। কিছু লোকের খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু মিনাতোর কোনো সন্ধান পায়নি কেউ। মিনাতো আমার আপনজন ছিল না, কিন্তু কয়েকদিনে সে এত পরিচিত হয়ে উঠেছিল যে তার বিয়োগে অজান্তেই চোখের কোণে জল চলে এলো। কামাগাসাকি ছেড়ে যাওয়ার আগে এমন সংবাদ আমি আশাই করিনি। রাত্রেবেলা জানলার ধারে বসতে মন চাইত না, ভয় পেতাম সাগরের উপরে ভাসতে থাকা উজ্জ্বল আলোগুলো দেখলে। কিন্তু তবুও মিনাতোর খবর পাওয়ার পরেও সেখানে বসে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। ভেতরের কষ্টটা কিছুটা হলেও কম হতো। কামাগাসাকিতে কাটানো শেষ দিনটিতে আমি আবার গিয়েছিলাম ইয়োশিদাচো কাওয়াচির সেই মন্দিরে। কেনজিকে খুঁজে পাইনি। সেখানে একজন বৌদ্ধ ছাত্রের কাছ থেকে শুনলাম সে নাকি চলে গিয়েছে। তাকে আমি সব কথাই বললাম। এখানে আসা, কেনজির কাছ থেকে গল্প শোনা, এমনকি মিনাতোর জাহাজ ডুবির কথাও বললাম তাকে। ছেলেটির বয়স বেশি হলেও 20-র ভিতরেই হবে। ওর নাম ছিল হাকাত। তার মুখে সবসময় একটা হাসি খেলা করে, চোখে একটা অদ্ভুত শান্তি যেন বিরাজ করছে। কিন্তু মিনাতোর জাহাজ ডুবির খবর পেয়ে সেই ভাবটা হঠাৎই পাল্টে যায়। বেশ চিন্তিত হয়ে পড়ে হাকাত। আমি কারণ জিজ্ঞেস করতে সে বলে, এমন জাহাজ ডুবির খবর শুনলেই মনটা খারাপ হয়ে যায়। আসলে অনেক চেষ্টা করলেও তাদের হাত থেকে কোনোভাবেই বাঁচা সম্ভব নয়। কাদের কথা বলছো তুমি? কেন, কেনজি বলেনি তোমাকে? দাননের যুদ্ধের মৃত সৈনিকদের আত্মা এখনো ঘুরে বেড়ায় সমুদ্রের বুকে উজ্জ্বল আলো হয়ে। এখনো অনেক রাতে তাদের দেখতে পাওয়া যায়, শোনা যায় তাদের অদ্ভুতরে শব্দ। কোনো জাহাজ বা নৌকা যদি তাদের রাজত্বে প্রবেশ করে তাহলে আর নিস্তার নেই। তোমার বন্ধুর ক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। আচ্ছা আচ্ছা, যাদের উদ্ধার করা হয়েছে তাদের সাথে কি কোনো কথা হয়েছে? আমি মাথা নাড়লাম। জীবিত কর্মীদের সাথে তো আমার কোনো কথাই হয়নি, আর আমার হাতেও আর সময় নেই যে এই কথার সত্যতা যাচাই করতে পারবো। ঠিক সেই সময় আমি একটা কথা জানতে চাইলাম। আচ্ছা, সাগর পাড়ে রাতে আমি অনেক আলো জ্বলতে দেখি, সেগুলো কি? উত্তরে ছেলেটি বলে, হ্যাঁ, ঠিক ধরেছ। সেগুলোই হলো ওই অতৃপ্ত আত্মা। এদের বলে অনিবি। তাদের প্রতি আকর্ষিত হয়ে কাছে গেলেই ঘোর বিপদ। সেই সাগরের জলে ডুবিয়ে তোমাকে হত্যা করবে। জাপানের সমুদ্রে অনেক রাতে তাদের দেখতে পাওয়া যায়, সকলেই জানে, কিন্তু তবুও অনেকেই ভুল করে ফেলে মাঝে মাঝে। তোমার বন্ধু মনে হয় না আর বেঁচে আছে। আমি মনে প্রাণে তার আত্মার শান্তি কামনা করছি। জাপানের প্রতিটি অন্ধকার গলি, নীরব প্রান্তর, দাঁড়িয়ে থাকা বনস্পতির সারি, সমুদ্র, আকাশ বা খাদ্য, সবকিছুর সাথে জড়িয়ে আছে কোনো না কোনো এক ইতিহাস বা একটা উপকথা। তবে আমি খুবই অল্প জানতে পেরেছিলাম বলে আমার মনে হয়।
বিমানবন্দরে বসে সেই সব কথাই ভাবছিলাম, কিন্তু আমার মন এখন নিজের বাড়ি যাওয়ার জন্য অধৈর্য হয়ে উঠেছে। হঠাৎ কানে এলো খুব মিষ্টি একটা সুর। আমি নিজের জায়গা থেকে উঠে সেই শব্দের উৎপত্তি স্থলের কাছে পৌঁছে দেখলাম দেওয়ালে টাঙানো একটি টিভিতে চলতে থাকা অনুষ্ঠানের একজন শিল্পী সেই সুরের স্রষ্টা। তিনি নিজের হাতে একটা নাম না জানা বাদ্যযন্ত্র নিয়ে তারগুলোর ওপরে হাত বুলিয়ে চলেছে, আর সেই সঙ্গে স্থানীয় ভাষায় গাইছে একটি গান। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, তন্দ্রা ভাঙল দিল্লি যাওয়ার ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুনে। কিন্তু সেই শিল্পীর কয়েকটি কথা আমার কানে ক্রমাগত ধাক্কা দিতে লাগলো, যেই কথার অর্থ হলো, হাজার নামের মাঝে একটি বিশেষ নামকে খুঁজে বের করা কঠিন, সেটি অত্যন্ত রহস্যজনক, এবং তাকে খুঁজতেই মানুষ জাপানে ছুটে আসবে বারবার। পরের পৃষ্ঠাগুলোতে আর কিছু লেখা নেই। এই গল্পের রীতি এখানেই। শ্রেয়ান ডায়েরিটা সোফার পাশে টেবিলের উপর রেখে ঘড়ির দিকে দেখতে দেখতে অবাক হয়ে যায়। তার বাবার তো রাত 8টার মধ্যেই চলে আসার কথা। নিজের মোবাইল থেকে ফোন করতে মোবাইল রিং হওয়ার আওয়াজ শুনতে পায় সে। তার বাবার মোবাইল বাজছে, আর সেটা ফ্ল্যাটের বাইরে। শ্রেয়ান দরজা খুলতে দেখতে পায় তার বাবা দাঁড়িয়ে আছে। শ্রেয়ান বলে, বাবা, কি গো, এত দেরি হলো? আমি কখন থেকে ফোন করছিলাম। শ্রেয়ান ফোন কাটতে ভুলে গিয়েছিল। সে কারণে শৈলেশের মোবাইল এখনো বেজে চলেছে, কিন্তু শৈলেশের কোনো ভ্রুক্ষেপ নেই। সে চুপ করে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। শ্রেয়ান এবার ভয় পায়। তার বাবাকে এমন অবস্থায় সে আগে কখনো দেখেনি। বাবা, বাবা, কি হয়েছে তোমার? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। শ্রেয়ানের কথায় কোনো উত্তর দেয় না শৈলেশ। শ্রেয়ান কিছুটা সামনে এগিয়ে যায়। বাবা, কোনো কথা বলছো না কেন তুমি? শ্রেয়ান তার বাবার হাত ধরে ডাকার চেষ্টা করে। শৈলেশ বিস্ফারিত চোখে চেয়ে আছে মাটির দিকে। আবার ডাকতে যাচ্ছিল শ্রেয়ান, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রয়োজনীয় অক্সিজেন পাওয়ার মতো মুখ তুলে দীর্ঘশ্বাস ফেলে শৈলেশ। যেন অনেকক্ষণ ধরে কেউ তাকে নিঃশ্বাসে প্রশ্বাসে বাধা দিচ্ছিল। দু হাত শ্রেয়ানের কাঁধে রেখে হাঁপাতে হাঁপাতে শৈলেশ বলে, আমি ঠিক আছি বাবা, ঠিক আছি, চল ভিতরে চল। শৈলেশ হয়তো তার ছেলের মুখের দিকে খেয়াল করেনি। দেখলে বুঝতে পারত শ্রেয়ান কি মাত্রায় ভয় পেয়েছে তার এই আচরণে। রাতে দু চোখ এক করতে পারল না শ্রেয়ান। বাবা এখনো বাড়ি ফেরেনি। বাইরের ঘরে তার মা অপেক্ষা করছে। সে মাঝে কয়েকবার তার মায়ের কাছে গিয়ে বসেছিল। যদিও মায়ের প্রতি তার অনেক অভিযোগ, রাগ মনের গভীরে জায়গা নিয়েছে, কিন্তু এখনো মায়ের চোখে জল দেখলে সেও কেঁদে ওঠে। শ্রেয়ান বুঝতে পারে সে নিজের মাকে এখনো ভালোভাবে বুঝে উঠতে পারেনি। যদি তার বাবাকে সে ভালো নাই বাসত, তাহলে রাত 2:30 পর্যন্ত কিছু না খেয়ে অপেক্ষা কেন করত? বিছানায় শুয়ে এই সব কথাই ভাবছিল শ্রেয়ান। মনে মনে ঠিক করে নিয়েছিল আজ তার বাবা এলে বেশি কড়াভাবেই জানতে চাইবে সে এত রাত পর্যন্ত কোথায় থাকে। সেই রাতে শৈলেশ বাড়ি ফেরেনি। সকালে শিপ্রা, শ্রেয়ান এবং সোসাইটির কিছু লোক পাশের সোসাইটিতে গিয়ে শৈলেশের খোঁজ করে। দারোয়ান জানায় শৈলেশ সেই সোসাইটিতে গত রাত্রে এসেছিল। রেজিস্ট্রি দেখে জানা যায় শৈলেশ সেখানে এন্ট্রি করেছিল রাত 9টায়, কিন্তু কোনো ফ্ল্যাট নাম্বার সেখানে লেখা নেই। দারোয়ানকে ভালো মন্দ কথা শুনিয়ে শ্রেয়ান সোসাইটির কিছু লোককে শৈলেশের বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে।
শ্রেয়ানের যেন দম বন্ধ হয়ে আসে। দু চোখ প্রচণ্ড জ্বলতে থাকে তার, মানে অনেক রকমের খারাপ চিন্তা বাসা বাঁধে ভেতরে। একসময় শিপ্রার হাত ধরে সে। অনেকদিন পর নিজের মায়ের হাতের স্পর্শ পেয়ে তার অস্থির মন যেন শান্ত হয়। ঠিক সেই সময় একজন ভদ্রলোককে শৈলেশের ছবি এবং তার বিষয়ে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, আগে হ্যাঁ, এনাকে আমি গত পরশু দেখেছিলাম আমার ফ্লোরে, মানে 12 তলায়। কিন্তু কি হয়েছে বলুন তো মশাই, আপনারা এনাকে খুঁজছেন? শিপ্রা পুরো ঘটনা জানায় তাকে। মাঝবয়সী ভদ্রলোকের নাম সমরেশ পানিগ্রাহী। সব শুনে ভদ্রলোক তার মনে সন্দেহ প্রকাশ করে শিপ্রার কাছে, যা শুনে ভয়ে বিস্ময়ে সকলে মুখ হয়ে যায়। আসলে আমি ওই ফ্লোরে 12A-তে থাকি। গত পরশু আমি রাতে লিফট থেকে বেরোতেই ওনাকে দেখতে পাই। ভদ্রলোক 12F নম্বর ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। দরজায় কয়েকবার টোকা দিতে আমি অবাক হয়ে বললাম, শুনছেন মশাই, ওই ফ্ল্যাটে তো কেউ থাকে না, আপনি কাকে চান? তিনি আমার দিকে ফিরে হাসি মুখেই বললেন, সংযুক্তাকে গান শেখাতে এসেছেন তিনি। শুনে তো আমার চোখ একেবারে ছানা পড়া। বলছেন কি ভদ্রলোক? আরে বাবা, সংযুক্তা মারা গিয়েছে 3 বছর আগে। এই ফ্ল্যাটেই থাকতো মেয়েটি তার বাবা মার সাথে। ভালো গান গাইতো সে। একদিন ঠিক কী কারণ কেউ জানতে পারেনি, মেয়েটিকে নিজের ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়। এরপরে এই ফ্ল্যাট খালি পড়ে আছে। মেয়ের মৃত্যুর পরে মা বাবা দুজনে অন্য জায়গায় গিয়ে থাকে, এখানে খুব একটা আসে না। কি যেন নাম বললেন? শৈলেশ। তা ওনাকে আমি সব বললাম জানেন, কিন্তু তিনি অদ্ভুতভাবে হাসতে লাগলেন। তার কিছুক্ষণ পর চলেও গেলেন। দেখুন সত্যি কথা বলতে আমি খুব সংবেদনশীল একজন মানুষ। অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আমি করি। আমার মনে হয় শৈলেশবাবু ইজ পজেসড। ওনার মুখের ভাব যেমন দেখলাম, ভগবান, আমার বলার কোনো ভাষা নেই। আমার মনে হয় ওই মেয়েটির দ্বারা মানুষটা প্রভাবিত হয়েছে। সমরেশবাবুর কথা শুনে কিছু মানুষ তিরস্কার করে, আবার কিছু মানুষ হাসতে থাকে। কিন্তু শিপ্রা সেদিকে গুরুত্ব না দিয়ে বলে, দেখুন, আমার স্বামীকে তো খুঁজে বের করতেই হবে। বলুন, সে যেখানে যেভাবেই থাকুক না কেন, আমরা এই সোসাইটি পুরো দেখবো, এখন পুরো দেখবো, আর তারপর পুলিশে খবর দেবো। আমার মন বলছে শৈলেশ এখনো এইখানেই আছে। চলুন, আমরা খুঁজে দেখবো, এখন খুঁজে দেখবো। সেদিন সকলে মিলে শৈলেশকে খুঁজতে সোসাইটির কোনো জায়গা বাদ দেয়নি। এমনকি 12F ফ্ল্যাটের দরজা ভাঙার উপক্রম হয়েছিল। কিন্তু ঠিক সময়ে শৈলেশকে খুঁজে পাওয়া গেলে সেই কাজ করতে হয়নি। স্বস্তির হাওয়া বইলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বিল্ডিংয়ের ছাদে লিফট রুমের পাশে অচেতন অবস্থায় শৈলেশকে উদ্ধার করে দারোয়ান। সারা শরীর অত্যন্ত ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার। দেহের তাপমাত্রা আর হৃদস্পন্দন এতটাই কমে গিয়েছিল যে হঠাৎ করে দেখলে মনে হয় মানুষটি মৃত। বাড়িতে নিয়ে আসার পরে শৈলেশের শরীরের আরও অবনতি হতে থাকে। সারাদিন শুধু ঘুমিয়ে থাকে সে, কিন্তু তার স্বভাবের পরিবর্তন হতো রাত হলেই। তাকে তখন ঘরের ভেতরে রাখা দুষ্কর হয়ে দাঁড়াতো। যে কোনোভাবেই সে ফ্ল্যাট থেকে বাইরে বের হবেই। জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিত না সে। কিন্তু কিছু ডাক্তার দেখানো হয়েছিল, ঠিকভাবে কোনো উত্তর পায়নি শৈলেশের পরিবার। এদিকে শৈলেশ হয়ে উঠেছে অত্যন্ত জেদি আর বদমেজাজি। রাতের দিকে তার মেজাজ তুঙ্গে পৌঁছে যেত। অবশেষে তার হাত পা বেঁধে রাখতে বাধ্য হলো শ্রেয়ান ও শিপ্রা। কিন্তু এর পরিণাম হলো আরো ভয়ঙ্কর। শৈলেশ শুয়ে থাকা অবস্থায় বিড়বিড় করে কথা বলতো।
মাঝে মাঝে খুব জোর গলায় গান গাইত সে। শিপ্রা এবং শ্রেয়ান দুজনেই এসব দেখে সারা রাত ভয়ে কুঁকড়ে থাকত। আজ 4 দিন পর আবার একটি নতুন রাত উপস্থিত শৈলেশের পরিবারের সামনে। ঘটনাগুলো ঠিক যেন একরকমভাবে ঘটে চলে রাত বাড়ার সাথে সাথে। কিন্তু আজ চেনা নাটকের প্রেক্ষাপটে একটি নতুন চিন্তা প্রয়োগ করেছে শ্রেয়ান। সে জানে না এতে কোনো কাজ হবে কি না, তবে যখন বাড়িতে থাকা নামাবলীটা শ্রেয়ান নিজের হাতে তার বাবার শরীরের উপর জড়িয়ে দিচ্ছিল, তখন অজান্তেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। শিপ্রা বারণ করেছিল, কিন্তু সে কিছু শোনেনি। নিদ্রাচ্ছন্ন শৈলেশ প্রতিবাদ করতে পারেনি, কিন্তু শ্রেয়ান জানে আসল ঘটনা ঘটবে আজ রাতেই। রাত তখন 10:30। শৈলেশ অদ্ভুতভাবে আজ খুব শান্ত। মাঝে চোখ খুলে চারপাশ দেখে আবার চোখ বন্ধ করেছে। শিপ্রা এবং শ্রেয়ান বসে আছে ঘরের এক কোণে। রাত 11:30। হঠাৎ বাড়ির লাইট বন্ধ হয়ে গেল। জানালা দিয়ে শ্রেয়ান দেখল সোসাইটির ভিতরে নিকষ কালো অন্ধকার যেন দানা বেঁধেছে, অথচ সোসাইটিতে জেনারেটর আছে। রাত 12টা। ঘরের দেওয়ালে দাঁড় করিয়ে রাখা তানপুরা হঠাৎ বেজে উঠল। তার সঙ্গে বাজতে লাগলো হারমোনিয়াম। ঘরের ভিতরের অন্ধকার দূর করার চেষ্টা করছে একটি বড় মোমবাতি। সেই মৃদু আলোতে এই সব ঘটনা দেখে সজাগ দুজন মানুষ ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তবুও তারা দেখতে চায় এর পরে কি হতে চলেছে। রাত 1:45। ঘরের ভিতরে হঠাৎ করে হাওয়া চলতে শুরু করলো। বাইরে কোনো হাওয়া নেই, অথচ ঘরের ভিতরে কোথা থেকে এই হাওয়ার আবির্ভাব হয়েছে সে বিষয়ে কারোর ধারণা নেই। মোমবাতির আলো জ্বালিয়ে রাখা কিছু সময়ের মধ্যে দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠল। ঠিক সেই সময় হঠাৎ শৈলেশ কথা বলে ওঠে, খুব ধীরে কিন্তু স্পষ্ট। আর তারপরে শৈলেশ এমন কিছু কাজ করলো যার প্রায়শ্চিত্ত হয়তো তাকে করে যেতে হবে সারা জীবন। শ্রেয়ান চেষ্টা করেছিল, কিন্তু শৈলেশ তখন খুঁজে পেয়েছে তার অস্তিত্ব। শৈলেশের গলায় তখন মুখরিত হয়েছে দরবারি রাগ। চারিদিক আন্দোলিত হতে থাকে তার সুরের সাথে, আর সেই সঙ্গে হাওয়ার তীব্র ঘূর্ণন তাকে ঘিরে ক্রমে উঠতে থাকে ওপরে। ঘটনার আকস্মিকতায় শ্রেয়ান ও শিপ্রা দুজনেই মুখ। চোখের সামনে চলতে থাকা একটা অলৌকিক ঘটনায় পাথর হয়ে গিয়েছে তারা। বিস্ফারিত চোখে চেয়ে থাকে শুধু। কত সময় ধরে এসব চলছিল তা শ্রেয়ান জানে না, তবে প্রতি সেকেন্ডে কাটানো তাদের কাছে ছিল এক কঠিন পরীক্ষা, যা ছিল অসহ্যকর, অত্যন্ত বেদনাদায়ক। ঘরের দেওয়ালে তাক থেকে বই নামাতে গিয়ে দ্বিতীয় তাকের পেছন দিকে কিছুর ওপর চোখ পড়তে শ্রেয়ান সামনের বইগুলো সরিয়ে সেটিকে বের করে আনে। অনেক ধুলো পড়েছে লাল মলাটের ডায়েরিটার উপরে। পরিষ্কার করতে করতে তার মনে পড়ে যায় 4 বছর আগের সেই অভিশপ্ত রাতটির কথা। পাশে বিছানার উপর ছুঁড়ে ফেলে ডায়েরিটাকে। হঠাৎ পাশের ঘর থেকে তার মায়ের গলার আওয়াজ পেয়ে হকচকিয়ে ওঠে শ্রেয়ান। শ্রেয়ান, কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। উফ, কি করছিসটা কি ঘরের ভিতর? আসছি মা, ওই পুরনো একটা জিনিস পেলাম, সেটাই দেখছি। দরজার উপর টকটক আওয়াজে পিছন ফিরতে শ্রেয়ান তার বাবাকে দেখতে পায়। হাতের ইশারায় কিছু যেন বলছে সে। এই 4 বছরে শ্রেয়ান সাইন ল্যাঙ্গুয়েজ অনেকখানি রপ্ত করতে পারলেও শৈলেশ এখনও অনেক ভুল করে। শ্রেয়ান এগিয়ে গিয়ে তার বাবাকে
কোথায় ভুল হচ্ছে তা বুঝিয়ে দেয়। শৈলেশের খুব কষ্ট হলেও একটা ম্লান হাসি ফুটে ওঠে তার মুখে। শ্রেয়ানের এখনো ভাবতে কষ্ট হয় তার বাবার মতো একজন শিল্পী আর গাইতে পারে না, কোনো কথাই সে বলতে পারে না এবং কথা শুনতেও তার কষ্ট হয়। সেই রাতের পরে জীবিত থাকলেও অজ্ঞাত কোনো কারণে শৈলেশ তার এই দুটি সম্পদ চিরকালের জন্য হারায়। বহু ডাক্তার দেখানোর পরে সকলেই ব্যর্থ হয়েছে। মানসিক পীড়ায় শৈলেশ যখন ভেঙে পড়েছিল, তখন তাকে বাঁচানোর তাগিদে শিপ্রা জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নেয়। চাকরি সে আর করে না, বাড়িতে ছোট একটা কোচিং সেন্টার খুলেছে সে, তার থেকেই যা উপার্জন। তবে শৈলেশ জীবনের অনেক কিছু হারালেও শ্রেয়ান খেয়াল করেছে এখন সে সবসময় বেশি খুশি থাকে। নিজের স্ত্রীকে এইভাবেই তো পাশে চেয়েছিল সে। কিন্তু আজও কিছু প্রশ্নের উত্তর শ্রেয়ানের জানা বাকি। সংযুক্তা নামের মেয়েটি যদি মৃত হয়ে থাকে, তাহলে তার বাবা কাকে গান শেখাতে যেত পাশের সোসাইটিতে? আর সেই রাতের ঘটনাগুলোর তো সঠিক ব্যাখ্যা এখনো কেউ খুঁজে পায়নি। আজও শৈলেশ সংযুক্তার নাম শুনলে ভয় পেয়ে ওঠে, কারণ জিজ্ঞাসা করলে চুপ করে থাকে বা অন্য কথা বলতে থাকে। আচ্ছা, নামাবলির জন্যই কি শ্রেয়ান তার বাবাকে বাঁচাতে পেরেছিল? শৈলেশের কথা বলার শক্তি হঠাৎ সেই রাতের পরে হারিয়ে গেল কিভাবে? যদি এমন হয় প্রাণের পরিবর্তে শৈলেশের অলংকার, তার কণ্ঠ ছিনিয়ে নিয়ে গিয়েছে কোনো এক অজানা শক্তি, ঠিক একইভাবে তো বহু যুগ আগে প্রায় একই রকম ঘটনার সাক্ষী হয়েছিল আরও একজন শিল্পী। সেরকমই তো লেখা ছিল ডায়েরির মধ্যে। আপন মনে এই সকল কথাই ভাবছিল শ্রেয়ান। সেই সময় তার মনে অন্য এক চিন্তার উদয় হয়। বাড়িতে সকল অদ্ভুতরে কাণ্ডের সূত্রপাত হয় এই ডায়েরি আসার পরেই। আচ্ছা, এই সব কিছুর পেছনে এই ডায়েরি কোনোভাবে জড়িয়ে নেই তো? শ্রেয়ান অনুভব করে তার কান যেন হঠাৎ গরম হয়ে উঠেছে। নিঃশ্বাস প্রশ্বাসের সামান্য কষ্ট হচ্ছে তার। চারপাশে একটা গুমোট ভাব ঘিরে ধরেছে তাকে। সেই মুহূর্তে তার মনে হয় ডান হাতে কিছু যেন ধরে আছে সে। এতক্ষণ ধরে যে শ্রেয়ান ডায়েরিটা সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে তা সে খেয়াল করেনি। সেই সময় সে দেখতে পায় শৈলেশ হাসি মুখে হাত বাড়িয়ে কিছু যেন চাইছে তার কাছ থেকে। শ্রেয়ানের মনে পড়ে যায় 4 বছর আগে তার বাবার কাছ থেকে এই ডায়েরিটা ধার করে নিয়ে সে পড়েছিল। তাহলে তার বাবা কি এখন সেটা ফেরত চাইছে? না বাবা, এটা আমি তোমাকে দিতে পারবো না। শুধু এইটুকুই বলে দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় শ্রেয়ান। শৈলেশ এবং শিপ্রা অবাক হয়ে শুধু চেয়ে থাকে দরজার দিকে। বিকেলের সূর্যের আলোতে চিকচিক করতে থাকা গঙ্গার জলের দিকে একভাবে তাকিয়ে বসে আছে দুই বন্ধু, শ্রেয়ান এবং সোহিনী। কিন্তু সময়ের আগে সোহিনীর অনেক বাধা সত্ত্বেও কাজটা করেই ফেলল শ্রেয়ান। পুরনো স্মৃতিগুলো ঠিকমতো গুছিয়ে বলার চেষ্টা সে করছিল, কিন্তু সোহিনী বিশ্বাস করেনি। শ্রেয়ানের হাত থেকে ডায়েরিটা জোর করে নেওয়ার চেষ্টা করেছিল সে, কিন্তু শ্রেয়ান তার বন্ধুর চোখের সামনে সেটি ছুঁড়ে ফেলে দিয়েছে গঙ্গার জলে। শ্রেয়ান বারবার বলেছে, সোহিনী, একটু বোঝার চেষ্টা কর। এই ডায়েরি যার হাতে আসবে তাকে বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি চাই না এই ডায়েরির জন্য তোর কোনো বিপদ হোক। সোহিনীকে বোঝানোর চেষ্টা করেছে অনেকবার। বর্তমান যুগে একজন কুসংস্কার মেনে চলা শ্রেয়ানের মতো একজন শিক্ষিত ছেলেকে মানায় না। কিন্তু এখন সব কিছুই অতীত। চঞ্চল নদীর ধারা সবকিছু বয়ে নিয়ে যায় কোনো নতুন গন্তব্যে। দুজনে ঘাট থেকে উঠতে যাওয়ার সময় তাদের পাশ দিয়ে কতগুলি বাচ্চা ছেলে দৌড়ে ঝাঁপ দেয় নদীর জলে। মনের আনন্দে সাঁতার কাটতে কাটতে কখনো নিজে ডুব দিচ্ছে, আবার কখনো অন্য কাউকে ডুবিয়ে দিচ্ছে। কিন্তু সকলেই খুশি,
সবার মুখেই হাসি। কিছু সময় পরে ঘাটে ফেরার সময় একটি ছেলে ধারে জমে থাকা কাদা থেকে কিছু একটা জিনিস হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। জিনিসটি আসলে লাল মলাটের একটি ডায়েরি, যার উপর সোনালি অক্ষরে লেখা, শুনছিলে আজকের গল্প সৌরভ মজুমদারের লেখা রবীন্দ্র চৌধুরীর তৃতীয় অভিযান ভ্রম। আজকের গল্প পাঠে ছিল তমালদা, বিভিন্ন চরিত্রে সৌমেনদা, শুভদীপ্তদা, অনিরুদ্ধ, গার্গিতি এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহ-নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।